টিভিতে শুনি, পেপারে দেখি, কিন্তু বাস্তব জগতে তার কিছু দেখি না, সবই মূলা। আর আরেকটা কথা হলো গিয়া যে অনেকে বলেছিল যে এই ডক্টর ইউনূস স্যার আমাদের সাথে ইফতার করলো না কেন, ঈদ করলো না কেন। না, তার আরেকটা কথা, আমি সবসময় যেটা, ওই দিনও আমি একজন বড় অফিসারের কাছে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক লোক তার বউকে পিটায় খালি, তো বউ বলতেছে আমাকে না রাখলে খেদাইয়া দেয়। তখন ওই জামাই বলতেছে পিটা দেখে কি বুঝুস না, পিটার গতি দেখে তোরা রাখবো কি রাখবো না, বলে সবাই বলে। সবকিছু তাদের সামনে ছিল। আগের আইজি কমিশনার ধরেনি, কারণ কি তারাও ছিল দোষর এবং তারা তাদেরকে মদত দিয়েছে। আর বর্তমান যারা আছে ক্ষমতার মসনদে, তারা এখনো ধরতেছে না, তারা লিয়াজু মেনটেন করতেছে। আমার ভাই যে বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর বারবার গুলি করতেছিল, এটা আমার ভাই। আসলে যদি বলতে যাই, প্রথমে যে কথাটা হয় যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু হাসি বিষে ধ্বংসিনী যাবে। মানে আমাদের যে যন্ত্রণাটা, এটা অন্য কেউ বুঝবে না। যে স্বজন ছাড়া যে আমরা এবার প্রথম ঈদ পালন করতেছি, আমাদের প্রত্যেকটা মোমেন্ট কিভাবে কাটতেছে একমাত্র আমরাই বুঝতেছি। আমাদের যে পেইনটা, এটা অন্য কেউ বুঝবে না, বাহির থেকে খালি একটু সিম্পেথি দেখাবে। যেমন মনে করেন প্রত্যেক বছর ঈদের আগের দিন রাতে আমার ভাই তার পাঞ্জাবিটা বের করে আমাকে এসে বলতো, ভাইয়া শোনো না। আমি বললাম বল কি। বলতো তোমার পাঞ্জাবিটা আয়রন করার সময় আমারটা একটু আয়রন করে দিবানি। বা ঈদের পরের দিন সকালবেলা যে ভাইদের সাথে মিলেমিশে একসাথে নামাজে যাওয়া, তাকে ঈদের সালামি দেওয়া, এই বিষয়গুলো যে আমাদের কতটা বেদনাদায়ক, আমাদের কতটা পীড়া দেয়। যে আদরের ছোট ভাই ছাড়া এবার আমাদের ঈদ। তো আমি মনে করি আমার যতটা কষ্ট লাগে, আমার প্রত্যেকটা যে শহীদ পরিবার আছে 850, সবারই একই কষ্ট লাগে। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, যে প্রথম থেকে যদি বলি, আমার যে পূর্ববর্তী বক্তারা যে কথা বলে গেছে সেখান থেকে যদি আমি শুরু করি, রোজার বিষয়টা। এরকম কতগুলো শহীদ ভাইদের স্ত্রী আছে, তাদের রোজা কতটা কষ্টে বাচ্চাগুলো নিয়ে কাটতেছে। প্রত্যেক ফ্যামিলির আর্নিং পার্সনটাই জীবন থেকে চলে গেছে। তারা মানবিকতার জীবন যাপন করতেছে। তাদের একটা খেজুরও, ওই দিন এক আপু কান্না করে বলতেছে, জানেন ভাই আমার একটা খেজুর খাওয়ার স্বার্থ নাই কিনা, আমি এতটা কষ্টে আছি। গোলাম নাফিসের বাবা যে আঙ্কেল একটা কথা বললো যে আমাদের 1 কেজি খেজুরও দেয়নি, এটা আপনি মার্ক করে রাখেন। 700 টন খেজুর আসছিল বিদেশ থেকে, সৌদি আরব থেকে। এই খেজুরগুলো কোথায় গেল? পয়েন্ট টু বি নোটেড প্লিজ। আরেকটা কথা আপনি বলতেছেন যে বিভিন্ন অনুদানের কথা টিভিতে শোনেন বা পত্র পত্রিকায় শোনেন, আমরাও ম্যাডাম এটা আমরাও শুনি, কিন্তু আমরা কিছু দেখি না। আপনারা যেরকম পেপারে পড়েন, পেপারে দেখেন, আমরাও এরকম টিভিতে শুনি, পেপারে দেখি, কিন্তু বাস্তব জগতে তার কিছু দেখি না, সবই মূলা। আর আরেকটা কথা হলো গিয়া যে অনেকে বলেছিল যে এই ডক্টর ইউনূস স্যার আমাদের সাথে ইফতার করলো না কেন, ঈদ করলো না কেন। সেটার যদি আমি ব্যাখ্যা দিতে যাই, ঈদ এবং ইফতার তো দূরের কথা, ডক্টর ইউনূস স্যারের সাথে আমরা যে দেখা করব শহীদ পরিবার, উনি তো এই শহীদদের রক্ত পাড়ায় আজকে ক্ষমতায় গেছে, তাই না? ওনার সাথে যে আমরা ইনিশিয়াল ফার্স্ট দেখা করব, সেটার জন্য আমাদের রাস্তায় নামতে হয়েছিল 2 বার। ওনার সাথে আমাদের 10 মিনিটের শিডিউল নেওয়ার জন্য আমাদেরকে শাহবাগে রৌদ্রের মধ্যে সারা দিন বসে থাকতে হয়েছে। ওনার সাথে আমাদের দেখা করার জন্য ওনার বাসভবনের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে ধর্ণা ধরে আমাদের বসে থাকতে হয়েছে। আর ওনার সাথে ঈদ করা আর হচ্ছে গিয়ে ইফতার করা, তো আমাদের কাছে সেটা কাল্পনিক এবং অসম্ভবের কথা আমার যেটা মনে হয়। আরেকটা কথা হলো, আপনি রাহাতকে প্রশ্ন করেছিলেন যে অবহেলার কারণ কি। আমি যেটা সবসময় একটা উদাহরণ দেই, যে অন্ধ যখন চোখে দেখে সবার আগে বিশ্বাসঘাতকতা করে কার সাথে জানেন? তার হাতের লাঠিটার সাথে, যেটা দিয়ে সে এত জীবন চলাফেরা করেছে, সে সবার আগে চোখে দেখার পরে ওই লাঠিটাকেই দূরে সরায় দেয়। দ্যাটস ইট। এটা একটা কথা। আরেকটা কথা হলো, এই যে আমি সবসময় বলি যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কেনা এ কেমন স্বাধীনতা। এটা কি, একে কি বলে স্বাধীনতা? এটা আমাদের কিসের স্বাধীনতার নমুনা দেখতেছি? আপনি একটু নিজে বিচার বিশ্লেষণ করে দেখেন, আজকে বিভিন্ন জায়গায় আমার শহীদ ভাইদের কবর ভেঙে ফেলতেছে। এই সরকারটা আমাদের, আমাদের সরকার। থাকাকালীন সময়ে ফেসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় শহীদ ভাইদের কবর ভেঙে ফেলতেছে, মিসমার করে দিচ্ছে। আমাদের কোনো বিচার পাচ্ছি না। বিচারের জন্য আমরা রাস্তায় রাস্তায় ধর্ণা ধরে ঘুরতে হচ্ছে। কয়েকদিন আগেও আমরা রোজার মধ্যেও বিচারের জন্য আমরা রাজপথে নামা লাগছিল। আপনি দেখেন, যদি বিচারের কথাটাও বলি, বিচার যে বলে যে করবে করবে, এগুলো সব মুলাঝুলানি ছাড়া আমি আর কিছুই দেখি না। আপনারাও যদি দেখেন, যদি বিচারের কথা বলে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এই পর্যন্ত ট্রাইব্যুনাল 150 শতাধিক 160 জনের ওয়ারেন্ট
ইস্যু করেছে, মাত্র আসামি গ্রেফতার করেছে ৩৫ জন। এই যে যারা আজকে ক্ষমতায় আছে, ব্যক্তিদের সাথে আমাদের পার্সোনাল শত্রুতা নাই, আমাদের সমস্যা চেয়ারের সাথে যারা দায়িত্বে আছে, না আমাদের আইজি স্যারের সাথে আমাদের কোনো শত্রুতা পার্সোনাল, না কমিশনার স্যারের সাথে আমাদের পার্সোনাল শত্রুতা, না হোম মিনিস্টারের সাথে, হোম অ্যাডভাইজার স্যারের সাথে আমাদের পার্সোনাল শত্রুতা, না খোদাবক্স চৌধুরী যিনি সহকারী হোম অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা বা তাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা। আমাদের আকাঙ্ক্ষা ওই চেয়ারের কাছে, কারণ ওই চেয়ারের দায়িত্ব হলো যে চেয়ারে বসবে, তার দায়িত্ব হলো এই বিচার কাজগুলো অগ্রগতি করা। আপনি যদি দেখেন বিচার তো হবে বলতেছে, যে রঙ্গমঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এই রঙ্গমঞ্চে কাকে ফাঁসি দিবে আমি আপনার কাছে প্রশ্ন, আপনার মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন রাখতেছি। যদি আসামিকে যদি গ্রেফতার না করে, তারা যত রকমের এই যে পুলিশ বাহিনীকে, যে একটা পুলিশকে গ্রেফতার করে না, আপনি দেখেন বিচার যে হবে না তার আরেকটা কথা। আমি সবসময় যেটা, ওই দিনও আমি একজন বড় অফিসারের কাছে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক লোক তার বউকে পিটায় খালি, তো বউ বলতেছে আমাকে না রাখলে খেদাইয়া দেয়, তখন ওই জামাই বলতেছে পিটা দেখে কি বুঝুস না, পিটার গতি দেখে তোরা রাখবো কি রাখবো না। ঠিক তদ্রুপ ভাবে বিচার কি হবে কি হবে না, আমরা কি গতি দেখলে কি বোঝা যাচ্ছে না? দেশের জনগণ বুঝতেছে না কিভাবে স্বজনপ্রীতি করতেছে তারা, ইলেকশন যত বলতেছেন, স্বজনপ্রীতি যত বলতেছেন, তারা যত রকমের ধারা আছে লঙ্ঘন করতেছে। আইন প্রশাসনের সাথে যারা এখন যুক্ত আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর তো বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টার চামড়া অনেক মোটা, ওনার কাছে কতবার কতজন গিয়েছে বিচারের জন্য, আমরাও গিয়েছি। উনি ওই দিনকে মনে হয় নফল রোজা রাখার জন্য ঘুম থেকে উঠে ৩টা বাজে সংবাদ সম্মেলন করেছিল রোজার আগে, আপনারা দেখেছিলেন। ওনার একটা স্পিচ ছিল কি, যে যে কাজের জন্য আমার পদত্যাগ চাও সেগুলোর উন্নতি হলে তো আর পদত্যাগ লাগে না। তাহলে আমরা তো বিচারের জন্য আমরা ঘুরতেছি, যেহেতু বিচারের কোনো উন্নতি হয়নি, তাহলে ওনার পদত্যাগ করা উচিত কিনা, এটাও আপনার মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন রেখে গেলাম। তারা যত সকল বললাম 244 দ্বারা সিআরপিসির, সেটা তারা লঙ্ঘন করতেছে, 307 দ্বারা লঙ্ঘন করতেছে, 310 দ্বারা লঙ্ঘন করতেছে, স্বজনপ্রীতি করতেছে, ইলেকশন করতেছে, যত রকমের। আরেকটা কথা আপনি দেখেন ম্যাডাম, ডেপ্লয়মেন্টে কোথায় কোন পুলিশগুলো ছিল, কারা গুলি করেছে, সবকিছু তারা জানে। 3.5 লক্ষ বিনা হিসাবে অস্ত্র গোলা বারুদ মায়ের সন্তানদের বুকে চালিয়েছে। এই গোলা বারুদ কাদের টাকায় কিনেছে? আমাদের টাকায়। যেই মায়ের সন্তানদেরকে হত্যা করেছে সেই তাদের ট্যাক্সের টাকায় কিনা। এই যে 3.5 লাখ যে অস্ত্র গোলা বারুদ চালিয়েছে, এগুলোর জন্য কি কোনো ডিপার্টমেন্টের একটা মামলা হওয়ার কথা? এটা কি করেছে আজকে 9 মাসেও করেনি। তাহলে আপনি বলেন এখানে স্বজনপ্রীতি নাকি? এটা কি বিচারের নমুনা? রফিক আজাদ বলেছিল কি, ভাত দে হারামজাদা না হয় মানচিত্র খাবো। কয়েকদিন পরে শহীদ পরিবার রাস্তা নামে বলতে হবে বিচার কর হারামজাদা না হয় মানচিত্র খাবো। আমরা বিচারের কোনো ন্যূনতম কিছুই দেখতে পাচ্ছি না। বিচার নামে প্রহসনের খেলা চলতেছে। এই যে রোজার মধ্যে আমরা শহীদ পরিবার তো বলতেছে বিচারের জন্য নির্বাচন, বিচার এবং সংস্কারের জন্য নির্বাচন দেরিতে হবে। এগুলো হচ্ছে মূলা ঝুলানো ছাড়া, কারণ ইমপ্রুভমেন্ট অগ্রগতি তো কিছুই আমরা দেখতেছি না। কোনো আসামি গ্রেফতার করতেছে না। স্বজনপ্রীতি, আসামিকে আঙ্গুল দিয়ে দেখায় বলতেছি। ওই দিনকে আমি যে সেলিম মাহমুদ ভাই আছে, ওনাকে নিয়ে আমি আইজিপি মহোদয়ের কাছে গিয়েছিলাম স্যারের সাথে দেখা করার জন্য। ওনাকে আমি বলেছিলাম স্যার আপনার সাথে দেখা করব। আমি বলিনি কয়জন যাব, আমি একা যাইনি, সেলিম ভাইও যাবে ওই দিনকে পুলিশ হেডকোয়ার্টারে, আমি ওনাকে নিয়ে গেলাম। আইজি স্যার আমার দিকে বড় বড় চোখ করে বলতেছে আপনি না একা আসার কথা, কিন্তু আপনাকে আমি চ্যাটিং দিতে পারবো। ওনারকে আমি বলিনি আমি একা যাবো। আমি বললাম স্যার আমি আপনার সাথে দেখা করব। বললো আপনি আরেকজন নিয়ে আসলেন কেন? তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ বলেন কেন দেখা করতে চাইছেন। তখন আমি বললাম স্যার আমাদের আসামিগুলো ধরার, বলতেছে এত তাগাদা দিচ্ছেন কেন ভাই? আচ্ছা 9 মাসে একটা আসামি ধরতেছে না, আসামি ধরার কথা বললে, বিচারের কথা বললে কি এটা তাগাদা হয়ে যায়? এটাও আপনার মাধ্যমে আমি শেষ করবেন। সারা দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম। এই যে দেখেন আগের আইজিপি কমিশনার যারা ছিল তারা কি করেছে, তাদের সামনে খুনিরা ছিল। কারা খুন করেছে পুলিশ বলেন, তারপরে বলেন হেলমেট বাহিনী বলেন, সবাই বলেন, সবকিছু তাদের সামনে ছিল। আগের আইজি কমিশনার ধরেনি, কারণ কি তারাও ছিল দোষর এবং তারা তাদেরকে মদত দিয়েছে। আর বর্তমান যারা আছে ক্ষমতার মসনদে, তারা এখনো ধরতেছে না, তারা লিয়াজু মেনটেন করতেছে। আর এই যে আসামি না ধরার 2টা কারণ হতে পারে, সেটা আমি বলবো না, এলিগেশন না, 2টা প্রশ্ন থাকতে পারে। এক হলো স্বজনপ্রীতি, আর না হলে মোটা অঙ্কের টাকা খেয়ে কেউ কনভিন্স হয়ে গেছে। তা না হলে তাদের জন্য কেন এত মায়া, তাদেরকে গ্রেফতার করবে না? তারা তো একদম দোয়া তুলসী পাতা না, তারা শতাধিক মায়ের সন্তানকে গুলি করে হত্যা, পাখির মতো গুলি করে শতাধিক মায়ের সন্তানকে হত্যা করেছে। কিভাবে দেখেছেন আপনি? সিআরপিসি লঙ্ঘন করেছে।
এটা জনগণকে দেখাচ্ছে যে আমরা এটা করব, ওটা করব, এটা করব, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। আপনি নিজেরাই তদন্ত করে দেখেন বা জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, জনগণ দেখুক শহীদ পরিবারের কোন দাবিটা অগ্রগতি হয়েছে। শহীদ পরিবারের ন্যায্য প্রাণের দাবি ছিল 1 কোটি টাকা। আমি অনেক উপদেষ্টাদের বলেছিলাম যে শহীদ পরিবার চাচ্ছে 1 কোটি টাকা, টাকা দিয়ে তো স্বজন ফিরে পাবো না, পৃথিবী লিখে দিলে আমি আমার ভাইকে পাবো না, না কোনো মায়ের সন্তানকে তারা পাবে না। আমি বললাম তারা যেন ভালো থাকতে পারে, আপনারা চাচ্ছেন 30 লাখ, শহীদ পরিবার চাচ্ছে 1 কোটি, এটাকে মিউচুয়ালিজম করে মাঝামাঝি কিছু করা যায় কিনা, এই প্রপোজাল পর্যন্ত রেখেছি, তাও কোনো কর্ণপাত করেনি। বিচারের বিষয়টা কোনো অগ্রগতি হয়নি। শহীদ পরিবারের মার্চ থেকে ভাতা দেওয়ার কথা, এটা জুন জুলাইয়ের আগেও হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তারপরে যে চাকরি আবাসনের কথা, সেটাও হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তারপরে এই যে দেখেন আজকে যে আহত ভাইদের কাছে গেছিলাম, আমরা যাওয়ানে ওনারা আমাদের দিকে তাকায় বলতেছে, আহত ভাইদের প্রশ্ন ছিল সেটার অ্যান্সার আমার কাছে ছিল না। ওনারা বলতেছে এই যে আমরা আজকে হসপিটালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, মানবতার জীবন যাপন করতেছি কষ্টের সাথে, আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছে আমাদের রক্তের বিনিময়ে এবং কি আপনাদের স্বজনদের প্রাণের বিনিময়ে, কিন্তু এই যে দেখেন তাদের দরকার ছিল কি আপনাদের আমাদের সাথে আইসা ঈদ করা, একদিন খাওয়া। তারা কি এই হসপিটাল গুলোতে কোনো একটা উপদেষ্টা আসছিল আমাদের দেখার জন্য? বা আপনাদের বাসায় কোন শহীদ পরিবারদেরকে নিয়ে কি কোনো একটা উপদেষ্টা ঈদ করেছিল বা কোনো একটা উপদেষ্টা গিয়েছিল? আজকে তাদের এত ব্যর্থতা কোথা থেকে আসে আপনি বলেন? তারপরে কেউ কেউ বলে আমরা যদি তাদের কাছে যাই, বলে কি দয়া দাক্ষিণ্য দিয়ে হবে না। তাহলে আপনার কাছে আরেকটা প্রশ্ন, আমরা তাদেরকে দয়া দাক্ষিণ্য করেছি না তারা আমাদের করতেছে? আমরা আমাদের জীবনের মূল্যবান জিনিসটা ত্যাগ করে যে তাদেরকে ক্ষমতায় বসাইলাম, তাহলে কি দয়া দাক্ষিণ্য কি আমরা করেছি তাদেরকে নাকি তারা আমাদের করতেছে? বলেন। জি, অনেক ধন্যবাদ।